নমস্কার। আবার একবার চ্যানেলে ফিরে এলাম নতুন কিছু কন্টেন্ট নিয়ে। তবে এবারে কোনো ভিডিও না, আপনাদের জন্য একটা স্বরচিত গল্প নিয়ে এসেছি। যেই গল্পটি 1900 শতকের প্রেক্ষাপটে রচিত। এই গল্পটি শোনার আগে কিছু বক্তব্য জানিয়ে রাখি। এই গল্পে যে ক্যারেক্টার নির্ধারণ করা হয়েছে এবং গল্পটি যেই উদ্দেশ্যে বানানো হয়েছে সেটা হতে পারে সেই শতকের সমাজ বিরুদ্ধ এবং একটু অস্বাভাবিকও। কারণ সে যুগে নারীর তো এত ক্ষমতা ছিল না, বিশেষত নারী কেন্দ্রিকই এই গল্প। কিন্তু আজ নয় নারী স্বাধীনতা উপভোগ করে, কিন্তু সেই স্বাধীনতা অন্য পথেও আসতে পারত। তাহলে আর আজকে রিলস, ভিডিও এই সমস্ত বানিয়ে বিরিয়ানি যাই হোক করে প্রফেশন করে খেতে হতো না, একটা উন্নত জীবন কাটাতে পারত। উন্নত জীবন মানে শুধু হাতে টাকা থাকা নয়, একটা উন্নত লাইফস্টাইলও বটে, উন্নত চিন্তাধারাও বটে। শিক্ষার তো অবশ্যই দরকার, এবং তার থেকেও বেশি দরকার হলো ডিসিপ্লিন। তাই ডিসিপ্লিন আসে শিক্ষা থেকে, সেই শিক্ষাটা সঠিক হওয়া উচিত। এবং সেটা যদি আরও অনেক বছর আগে শুরু হতো তাহলে আজ কীরকম হতো। সেই জন্যে এই গল্পের নাম রাখা হয়েছে যদি পৃথিবীটা এমন হতো তাহলে কেমন হতো, যদি এরকম না হয়ে ওরকম হতো তাহলে কেমন হতো। তাহলে হয়তো আমার চিন্তাধারায় মনে হয়েছে অনেক বেশি উন্নত সমাজ হতো এবং আমরা সবাই একটা ডিসিপ্লিনারি গ্রাউন্ডে বসবাস করতাম। এত অশ্লীলতা সমাজে দেখা যেত না, এত রকম ক্রাইম হয়তো দেখা যেত না। ক্রাইম তো হয়তো হতোই, কিন্তু যে ধরনের ক্রাইম এখন ঘটে থাকে সেই ধরনের হতো না। তার জন্যে শিক্ষার বিস্তারের খুব বেশি প্রয়োজন ছিল এবং ডিসিপ্লিন শেখার খুবই দরকার ছিল। তাই এই গল্পের মধ্যে দিয়ে সেটাই পরিস্ফুট করার চেষ্টা করেছি। এবং অবশ্যই বলে দিই, এই গল্প কাল্পনিক, এর সঙ্গে বাস্তবিক কোনো চরিত্রের কোনো মিল নেই এবং হবেও না। এবং গল্পে যে ধরনের স্কেচ করা হয়েছে সেই স্কেচ এক্সক্লুসিভ কপিরাইট, যেটা অনলি বিলংস টু মাই চ্যানেল। এটার কেউ কপি করবেন না। এবং গল্পে কিছু ভয়েস ইউজ করা হয়েছে এবং গল্পে কিছু বর্ণনা করা হয়েছে, যেমন মদ্যপান, ধূমপান। তাই সেই হিসেবে সেই কথা মাথায় রেখে এই গল্প অবশ্যই কোনো টিনেজারদের জন্য নয়, অবশ্যই শিক্ষিত মানুষদের জন্য এবং বোধগম্য যারা অন্তত এই ব্যাপারটা বুঝতে পারবে তাদের জন্য। এই গল্প সবার জন্য নয়, কিন্তু যদি গ্রহণ করতে পারে তাহলে এটা সবার জন্য হতে পারে। আসুন গল্পটা শোনা যাক। এবং গল্পটা যদি আপনাদের শুনে ভালো লাগে তাহলে এই গল্পের পরবর্তী আরও 19টা খণ্ড এই ইউটিউবে রিলিজ করব, যেটা আপনার ফ্রিতে শুনতে পারবেন। এটা সামান্যতম একটা ইন্ট্রোডাকশন বলতে পারেন, গল্পের প্রথম অংশ আপনাদের জন্য উপহার দিলাম। আপনারা শুনুন, শেয়ার করুন, যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানান, তাহলে আরও অন্যান্য খণ্ডগুলো খুবই তাড়াতাড়ি রিলিজ করা হবে। আসুন গল্পটা শোনা যাক। আজ ডায়েরিটা লেখা শেষ হলো। বুক থেকে একটা পাথর নেমে গেল।
প্রায় 10 বছর কেটে গেছে, কিন্তু আজও সেই স্মৃতি জল জল করছে। তাকে হারানোর স্মৃতি আসলে সেই 20 বছর আগেকার ঘটনা, কিন্তু সে সবার থেকে হারিয়ে গেছে 10 বছর আগে, যার জন্য এই স্বদেশের প্রায় গোটা মহিলা সমাজ এই স্বাধীনতা ও আলোর দেখা পেল, কিন্তু তার জীবনে সে কখনো শান্তি পেল না। সব কিছুই ছেড়ে তাকে প্রতিদান দিতে হলো। আমারও এই ঐশ্বর্য, এত নাম, এত সম্পত্তি, এত প্রসারতা যার জন্য হলো, আজ সেই নেই, সেই প্রিয় মানুষটাই নেই। আমি কিছুক্ষণ পরেই তোমার রুমে আসছি, শুধু আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও, তারপর আমি আসছি। কোনোদিন জানতে পারলাম না যে তুমি এত রাত ধরে এই ডায়েরিতে কি লেখো। সব জানাবো, সব জানাবো। এটা কোনো মিস্টেরিয়াস ডায়েরি নয়, এবার তোমাকে সবই জানাবো। তার চেয়েও বড় কথা, তুমি নিজের কেয়ার নাও। আমি তো তোমার কেয়ার নিই, কিন্তু তুমি আমার কথা শোনো কই। এই বিষয়ে আমার ড্যাডও চিন্তিত হয়ে পড়েছে, ইভেন আমার মমও জিজ্ঞেস করে, কিন্তু তোমার তো তাদের সঙ্গে সাক্ষাৎ করারও সময় হয় না। ওনাদেরকেও এবার চিন্তা করতে বারণ করো, দেখবে এবার সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। হোপ ইট হ্যাপেন্স সুন। তুমি যাও, কিছুক্ষণ পরেই তোমার রুমে আসছি, তারপর আমরা দুজনে অনেক কথা বলবো। ঠিক আছে। মনে পড়ে সেই দিনগুলো, এই সমস্ত কিছু শুরু, সেই দিন, সেই দিন যেদিন আমরা
এটির সাথে একটি সুপারিশপত্র পাঠিয়ে দিয়েছিল, যার জন্য অতি সহজেই রুমে যাওয়ার ক্লিয়ারেন্স পেয়ে গেলাম। না হলে হাজার প্রশ্নের সম্মুখীন হতে হতো। এবং আরও ধন্যবাদ দিতে হয় আমার বন্ধু অ্যান্ড্রিউকে। ওর সহায়তায় এই কাজটা আরও সহজ হয়ে গেল। হ্যাঁ, তা তো বটেই। অ্যান্ড্রিউ কিন্তু আমাদের যথেষ্ট সাহায্য করেছে। ইভেন ও তার পিয়ানোটাও গিফট করেছে আমাকে। হ্যাঁ, সে তো বটেই, সেটা বলার অপেক্ষা রাখে না। থাকলে ও আমাদের সফরের সঙ্গী হতে পারত। কি করে হতো? 2 সপ্তাহ আগেই যে সে দেশে ফিরে যাওয়ার জন্য রওনা হয়েছে। সে তো জানি। ওর যদি এই দেশে ফিরে যাওয়ার ব্যাপারটা না থাকতো, তাহলে আমাদের সফরের সঙ্গী হতে পারত। তা হয়তো যেতে পারত, অবশ্যই যেতে পারত। আচ্ছা ঠিক আছে, কথায় কথায় তুই আরও সময়, এখন দুপুর 3টে বাজে। আমাদের যাই করেই হোক 4টের মধ্যে বন্দরে পৌঁছতে হবে, এবং শুধু তাই তো নয়, অফিসে গিয়ে সেখানে এই ক্লিয়ারেন্স জমা দিতে হবে। এই ছাড়পত্র এবং যে পাসপোর্ট সেটাও জমা দিতে হবে, এবং বাকি ব্যবস্থা উনি করে নেবেন বলেছেন। বিভিন্ন দেশে যে ভিজিট করব সেই সমস্ত ব্যবস্থা উনি করে দেবেন, সেই সব নিয়ে আমার চিন্তা করতে হবে না। কিন্তু ইনিশিয়াল যে ডকুমেন্টস দরকার সেগুলো আমাদের নিয়ে যাওয়া দরকার ছিল। ঠিক আছে, তুই তৈরি হয়ে নে, আমি চাকরকে বলছি। আচ্ছা, আমাদের সার্ভেন্ট মানে ওই কাজের মাসিকে বলে দিয়েছিস তো? আর টাকাটা দিয়েছিস তো? ওই ব্যাপারে নিশ্চিত থাকো, আমি ওকে তোমার 50 টাকা সাথে আমার থেকে আরো 20 টাকা দিয়ে দিয়েছি। আচ্ছা, তুই খুব ভালো কাজ করেছিস, খুবই ভালো কাজ করেছিস। যদিও সত্যি আমরা 2-3 মাস থাকবো না, অবশ্য ওই 70 টাকা ওর পক্ষে যথেষ্ট সাহায্য হবে। আমি করিডোরে অপেক্ষা করছি তোর জন্যে, আর চাকরকে বলছি ঘোড়ার গাড়িতে সব মালপত্র তুলতে। আচ্ছা, এই ঘোড়ার গাড়ির ব্যাপারটাও দেখো। আমরা চাইলে কলকাতাতে এখন মোটর গাড়ি যাতায়াত করছে, মোটর গাড়ি ভাড়া করে নিয়ে যেতে পারতাম, তাহলে কত সহজে তাড়াতাড়ি পৌঁছে যেতাম। ঘোড়ার গাড়িতেও তাড়াতাড়ি পৌঁছবো। আসলে ব্যাপারটা হলো, আমাদের এই 2টো ঘোড়া নিয়ে যাওয়ারই ছিল। ওনার পত্রে লিখেছিলেন যে ওনার কলকাতার যে বাসভবন থেকে যে ঘোড়াটা আছে, ওনার সম্ভবত এটা প্রিয় ঘোড়া, এই সাদা ঘোড়াটি যাতে আমি সঙ্গে করে নিয়ে যাই দয়া করে, তাহলে উনি খুব মার্জিত হবে। তাই জন্যে আমি এই ঘোড়াটা নিয়ে যেতেই হতো। এত কিছুর বদলে এইটুকুনি তো অনুরোধ তো রাখতেই পারি। সে ঠিক আছে, কিন্তু মোটর গাড়িতে চাপারও তো একটু আনন্দ পেতাম। সে মোটর গাড়ি তুই অন্য দেশে গিয়েও চাপতে পারবি। দেখ না, কত কিছু অভিজ্ঞতা হবে নতুন দেশে গিয়ে। সেখানে আরও কত নতুন নতুন জিনিস দেখবি, নতুন নতুন অভিজ্ঞতা হবে, নতুন নতুন আনন্দ করতে পারবি। আচ্ছা ঠিক আছে, কথায় কথা বাড়ে। আমি মালপত্রগুলো ঘোড়ার গাড়িতে তোলার ব্যবস্থা করছি চাকরকে ডেকে, আর করিডোরে অপেক্ষা করছি। তুই তাড়াতাড়ি তৈরি হয়ে আয়। প্রায় 5টা বক্স ভর্তি জিনিসপত্র ঘোড়ার গাড়িতে তোলা হলো। তার মধ্যে 4টে বক্স গুঞ্জনের নিজেরই। এই প্রিয় ভাইজিটির কোনো কিছুই অনুরোধ অবহেলা করা যায় না, ফেলেও দেওয়া যায় না। অত্যন্ত মিষ্টি একটি মেয়ে, তাই ওর শখের জিনিস তো নিয়েইছে। সঙ্গে ওর প্রিয় শখের জিনিস হলো ওর নভেল, নাটক, নভেল এগুলো পড়তে এত ভালোবাসে, এবং সঙ্গে তার ডায়েরিও নিয়েছে। প্রতিদিন ডায়েরি লেখা চাই। সেই সমস্ত কিছু অন্তত 2টো বাক্স জুড়ে রয়েছে। সেগুলো যথারীতি ঘোড়ার গাড়িতে বোঝাই করা হলো। আচ্ছা মাই ডিয়ার আঙ্কেল, বলো তো এই মেম সাহেবের পোশাকে আমাকে কেমন লাগছে? ভীষণ সুন্দর লাগছে। এই গত 2 বছর ধরে ওই ব্রিটিশ মেম সাহেবদের সাথে তুই থেকে
এই যে কালচারটা আয়ত্ত করতে পেরেছিস তাতে আমি অত্যন্ত খুশি। এবং তুই আরও অবাক হবি যখন তুই ওই স্বর্ণলতা ম্যাডামকে দেখবি কাছ থেকে, যেন এক জলজান্ত ব্রিটিশ মেম সাহেব উনি। কিন্তু তুই দেখে একদম বুঝতেই পারবি না যে উনিও একজন বাঙালি ছিলেন, কিন্তু ওনার বাঙালির ছিটে ফোঁটাও এখন নেই। যেমন শুভ্র বর্ণ, তেমনই কোমল তীক্ষ্ণ তার দৃষ্টি। অতি মার্জিতভাবে যেমন কথা বলেন উনি, তেমনই দৃঢ়তার সঙ্গে আদেশও করেন। সেই আমার এক অনন্য অভিজ্ঞতা সিঙ্গাপুরে, যখন প্রথম ওনার সঙ্গে সাক্ষাৎ হয়, যখন আমার সিঙ্গাপুর বন্দরে রপ্তানি করার জন্য মসলিন নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, তা তুমি বলেছিলে বটে। 5 বছর আগে সিঙ্গাপুরে ওনার সঙ্গে পরিচয় হয়েছিল, কিন্তু সেই ঘটনাটা সম্পূর্ণ কোনোদিন বলনি আমাকে। আসলে ঘটনাটা আমার পক্ষে খুবই ফর্চুনেটলি ছিল। যদি না ওনার সেই সময় রপ্তানি পণ্যের জন্য 2 দিন অধিক বন্দরে থাকতে হতো। আরও ফর্চুনেটলি যে উনি সেদিন বন্দরের অফিসে ক্লিয়ারেন্সের জন্য এসেছিলেন। আসলে আমার যথার্থ ডকুমেন্ট থাকা সত্ত্বেও ইংরেজ অফিসাররা অধিক শুল্ক দাবি করছিলেন পণ্য আনলোডিংয়ের জন্য। সেই সময় উনি যেন কোথা থেকে এসে নিজের প্রভাব খাটিয়ে একদম দেবদূতের মতন যেন কোথাও থেকে এলেন, এবং নিজের প্রভাব খাটিয়ে যদি না সাহায্য করতেন তাহলে অনেক বড় আর্থিক ক্ষতি হতে পারত সেদিন। তারপর উনি আমাকে একটা ওখানের পাবে দেখা করতে বলেন সুন্দর দিকে। ওখানকারই এক স্বনামধন্য পাব বা ক্লাব খুঁজে পেতে খুব একটা অসুবিধে হলো না। বিশেষত উচ্চ শ্রেণীরই যাতায়াত এই ক্লাবে ছিল। সন্ধ্যার দিকে যখন দেখা করলাম, তখন ওনাকে দেখে তো আমি হতবাক। বঙ্গের এক কন্যার যে এত ওভার ডেভেলপমেন্ট হয়েছে, তা এখন যেমন কল্পনা করা যায় না, 5-10 বছর 20 বছর আগে তো অবশ্যই না। এখানে 1-2জন প্রতাপশালী মহিলা ইদানিং জমিদার কুলের বংশজাত হওয়ার সুবাদে এই কলকাতা থেকে রেঙ্গুন, খুব বেশি হলে সিঙ্গাপুরে তাদের পণ্য রপ্তানি করে। কিন্তু ওনার ধারে কাছেও তারা নয়। ওনার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ আছে। অবশ্যই তিনি অত্যন্ত রূপবান, কিন্তু তার থেকে ওনার কথার মধ্যে এমন এক হিপনোটিজম রয়েছে যে তার বক্তব্যে একমত না হয়ে থাকা যায় না, এবং সম্মানও দিতে ইচ্ছা করে। তো উনি সেই সন্ধ্যায় ব্যবসা সংক্রান্ত অনেক কথা বলেছিলেন, এবং আমিও অনেক কিছু জানলাম ওনার থেকে আন্তর্জাতিক ব্যবসা সম্পর্কে। উনি আমাকে বন্ধুত্বেরও হাত বাড়ালেন। আমি এমনিই ওনার কাছে যথেষ্ট কৃতজ্ঞ ছিলাম। উনি আমাকে যেভাবে সাহায্য করেছেন আনলোডিংয়ের ব্যাপারে, তার ওপর ওনার মতন উচ্চ শ্রেণীর একজন বাণিজ্যিকের সাথে পরিচয় থাকাটাও সৌভাগ্য মনে করলাম। কেন জানি না, উনি আমাকে বলেছিলেন, তোমার দেশের বাইরে অনেক বেশি বাণিজ্যের সম্ভাবনা তৈরি হবে এবং সেখানে তুমি অনেক উন্নতিও করবে। সেদিন সন্ধ্যায় তিনি আমাকে অনুরোধও করলেন একসাথে একই জাহাজে 2 দিন পরে স্বদেশে ফেরার জন্য, এবং সেই অনুরোধ আমি আর ফেলতে পারলাম না। কারণ উনি সম্ভবত ওই সিঙ্গাপুর থেকে রাবার স্বদেশে রপ্তানি করতে যাচ্ছিলেন, এবং তারপর স্বদেশ থেকে চা নিয়ে উনি ইউরোপের বাজারে রপ্তানি করতেন। এরকমই ওনার পরিকল্পনা ছিল, যেটা আমাকে জানিয়েছিলেন। তবে সেই প্রথম সাক্ষাৎই আমাদের গভীর বন্ধুত্বের সূচনা করেছিল, যার জন্য আজ এই রোমে যাওয়ার প্রস্তাব ওনার থেকে পেলাম। তা বেশ, এতদিনে তোমার থেকে সম্পূর্ণ
ঘটনাটা শুনলাম, শুনে মনে হচ্ছে উনি সত্যি একজন সম্মানীয় মহিলা। তবে তোমার বর্ণনা অনুযায়ী মিলিয়ে নেব কোনো ওনাকে, যখন ওনাকে সামনাসামনি দেখব। তা তুই দেখিস কোনো। এখন চল, তাড়াতাড়ি পৌঁছেও গেছি আমরা প্রায় বন্দরের কাছে। বন্দরে যখন পৌঁছালাম তখন একদম ঘড়ির কাঁটায় 4টে বাজতে 5 মিনিট বাকি। নির্ধারিত সময়ের মধ্যেই পৌঁছেছি দেখে মনটা বেশ খুশি হয়ে গেল। বন্দরে দেখলাম একটা বড় কার্গো জাহাজ। এটা আধুনিক স্টিম ইঞ্জিন জাহাজ, সেটা বোঝাই যাচ্ছিল, যেটা সামনে নোঙর করা ছিল। ওর পাশেই একটা যাত্রীবাহী জাহাজ ছিল, কিন্তু মনে হলো না এটা আমাদের জাহাজ। আমি ঘোড়ার গাড়ির চালককে দাঁড়াতে নির্দেশ দিলাম। মেন কোর্স থেকে একটু সাইডে বন্দর অফিসের কাছে দাঁড়াতে বললাম। গুঞ্জনকে বললাম, তুই গাড়ির ভেতরেই একটু অপেক্ষা কর, আমি অফিসে এই ডকুমেন্ট জমা দিয়ে ম্যাডামের সঙ্গে আসব। ঠিক আছে, আমি কি একটু বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে পারি? হ্যাঁ পারিস, কিন্তু এই ঘোড়ার গাড়ির কাছেই থাকিস কিন্তু। আমি গাড়োয়ানকে বললাম, আমি ফিরে আসলে জল থেকে সাদা ঘোড়ার বাঁধনটা খুলে দেবে। जी साहब। বন্দরে তখন দেখলাম তত ব্যস্ততা নেই। এমনিতে আজ স্যাটারডে, ছুটির দিন। যা ব্যস্ততা ওই মানডে টু ফ্রাইডে পর্যন্তই থাকে, এবং আজ এবং কাল তো ছুটির দিন, তাই অফিসও প্রায় বন্ধই থাকে, শুধু বিশেষ অফিস ছাড়া। আমি শিপিং অফিসের সামনে দেখলাম দুজন সেফাই, ইংরেজদের হলেও এরা আমাদের স্বদেশেরই লোক। আমার সাহেবি পোশাক দেখে ভেতরে যেতে সম্মতি জানালো। আমি অফিসে ঢুকেই রিসেপশনের দিকে এগিয়ে গেলাম। রিসেপশনের ইংরেজ ভদ্রলোকটি দেখলাম শিপিং কর্পোরেশনের ইউনিফর্ম পরে আছে। আমি রিসেপশনের কাছে গিয়ে দাঁড়াতেই উনি মাথা তুলে দেখলেন। আমি সাথে সাথে জিজ্ঞেস করলাম, উইল ব্লু সি লাইন শিপ সেল টুডে? উনি সাথে সাথেই উত্তর দিলেন, Yes. But you, sir? I am Nilkamal. I will sail on this ship today. I am looking for Madam Sen Chowdhury. Is she here in the office? সেন চৌধুরী নামটি শুনে ইংরেজ রিসেপশনিস্টটি যেন অতি উৎসাহের সঙ্গে জানালো, Oh, Madam Sen is expecting you inside the office. You can go inside the office. থ্যাংক ইউ স্যার। হঠাৎই পিছু ডেকে বসলেন ওই রিসেপশনিস্ট ভদ্রলোকটি। Excuse me, sir. Please sign up on this register. Before go inside the office. ও শিওর। তারপর অফিসের ভিতরে যখন উডেন ডোরটা খুলে ঢুকলাম, তখন এক মিষ্টি সুবাস ভেসে এলো নাকে। দেখতে পেলাম ওনাকে। ডোর খোলার আওয়াজে উনি মাথা ঘুরিয়ে তাকালেন, আর দেখলাম বাঙালি লেডিকে আবার একবার মাথায় ইংরেজ মেম সাহেবদের মতন ফ্যাসিনেটর হ্যাট পরে আছেন। পরনে আর্ম স্লিভস, ফ্লোরারলেস হ্যান্ড কভার অ্যান্ড লং হাই ওয়েস্টেড ডিপ ব্রাউন ফর্মাল গ্রাউন্ড পরেছিলেন। কি অপূর্ব লাগছিল ওনাকে।
উনি আমাকে দেখে মৃদু হাসলেন। ওনার চোখ এবং মুখের অবয়ব দেখে মনে হলো উনি আমাকে দেখে ভীষণ খুশি হয়েছেন। আমাকে ইশারায় বললেন পাশে এসে বসতে, এবং উনিও উঠে দাঁড়িয়ে আমার জন্য ভদ্রতা দেখালেন। আমিও প্রত্যুত্তরে মৃদু হাসলাম ওনার দিকে তাকিয়ে। তারপর চেয়ারে বসে প্রায় সাথে সাথেই আমার কভার ফাইল থেকে ডকুমেন্টসগুলো বের করে সামনে বসা ইংরেজ অফিসারের কাছে এগিয়ে দিলাম, যেন উনি একবার দেখেই ওর ওপরে দস্তখত এবং ব্রিটিশ সরকারের স্ট্যাম্প লাগিয়ে দিলেন, যেন সব কিছু আগে থেকে ঠিক করাই আছেন। উনি আমার দিকে তো চাইলেন, কিন্তু পাশে বসা ম্যাডামের দিকেই চেয়ে যেন উত্তর খুঁজছিলেন যে আমি কাজটা করতে পেরেছি তো। ম্যাডাম মাথা নাড়লেন। তখন স্বর্ণলতা ম্যাডাম ওনাকে দৃঢ়তার সঙ্গে জিজ্ঞেস করলেন, Is everything correct in the given document? ইংরেজ অফিসারটি যেন অত্যন্ত স্বাভাবিকভাবে এবং হাসি মুখে জানালেন, Yes, madam. Everything is fine. Are you sure there are no procedure left? Yes, madam. Certainly. I know you well, and you have a great relationship with the British government in England. I dare not waste your time on documentation. And this gentleman's papers are clear, and he is authorized to travel on your ship. Welcome, madam. So, we may leave now? Of course, ma'am, of course. Please don't forget to mention my name to the Queen's office if I get promotion from here for your reference. তারপর উনি আমার পিঠে হাত রাখলেন, হাসি মুখে তাকালেন। ওনাকে উঠে দাঁড়াতে দেখে আমিও উঠে দাঁড়ালাম এবং ইংরেজ অফিসারটিকে ধন্যবাদ জানালাম। প্রত্যুত্তরে উনিও ওয়েলকাম জানালেন আমাকে। তারপর আমরা দুজনেই অফিস থেকে বার হয়ে এলাম। আমি ওনাকে নিয়ে যখন অফিস থেকে বেরিয়ে এলাম, তখন দিনের আলো বেশ কিছুটা ম্লান হয়ে এসছে। বন্দরের চারিদিকে এখনই ল্যাম্পগুলো জ্বালাতে শুরু করেছে, আর পশ্চিম কোণে তখন সূর্য অস্ত যাচ্ছে। এক লাল আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে, অতি মনোরম পরিবেশ, এবং সেই লাল আভার বর্ণ ওনার মুখের ওপরেও পড়ল। এক রক্তিম শুভ্র বর্ণ তার মুখাবয়ব, অতি সুন্দর লাগছে এই পরিবেশে। উনি আমার হাতটি চেপে ধরে বললেন, আজ আবার অনেকদিন পর তোমাকে দেখে ভীষণ খুশি হলাম। সেই 1 বছর আগে তোমায় এই বন্দরের ডাকবাংলোয় ডেকে পাঠিয়েছিলাম, তুমি এসেও ছিলে, কিন্তু এই গোটা 1 বছরে তোমাকে আবার দেখতে ইচ্ছা করছিল বটে। এত গভীর বন্ধুত্ব হয়ে গেছে তা বুঝতেই পারিনি আমি। আমিও প্রত্যুত্তরে জানালাম, সত্যি বলতে কি আমিও ভীষণ খুশি আপনাকে দেখে ম্যাডাম। মানে আজ সকাল থেকে যে কতটা আনন্দিত ছিলাম আপনার সঙ্গে এই সমুদ্রযাত্রায় যাব, এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় আমার কাছে। উনি আমার কথা শুনে বললেন, সে আমার কাছেও খুবই আনন্দের বিষয়। আর যখন এখানে জাহাজ সেলিং করেছি তখন থেকেই ভাবছিলাম তুমি কখন আসবে।
তারপর আবার দেখা হবে, তারপরে আমরা জাহাজে করে রওনা হব। এই জিনিসটার জন্য যে কতটা উদ্বেগ ছিল এবং ছেলে মানুষই ছিল, এরকম আমি আগে কখনো করিনি। যাই হোক, তুমি তো এসেই গেছো। তোমার জিনিসপত্র, মালপত্র কোথায়? আমি তর্জনের ইশারা করে দেখালাম, ওই যে আমার ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে, আপনার ঘোড়াটাও সাথে এনেছি। আর ওই যে বাইরে যে মেয়েটি দাঁড়িয়ে আছে, ও হলো আমার ভাইজি। আমি এখনই ওকে নিয়ে আসছি। না না, ওকে আনতে হবে না, আমরাই বরং ওর কাছে যাচ্ছি। আমার ঘোড়াটাকেও নিয়ে নেবো ওখান থেকে। আর আমার গার্ডসরা কোথায় গেল? আমি ওদেরকে বলছি যে মালপত্রগুলো যাতে জাহাজে লোডিং করা শুরু করে। চলো আমরা এগিয়ে যাই ওর কাছে। উনি পিছন ঘুরে তাকাতেই দেখলাম দুজন সাহেব, ইউনিফর্ম পরা, কোস্টগার্ড সম্ভবত, ওনার ইশারা বুঝে আমাদের দিকেই এগিয়ে আসছে। আমরা একটু দাঁড়িয়ে পড়লাম ও আসা পর্যন্ত। ওরা যখন এলো তখন উনি সম্পূর্ণ অন্য ভাষায় নির্দেশ দিলেন। Sadece moda maksadıyız. Tu tasma neviye. Dibisi bu. ওনার নির্দেশ শুনে সঙ্গে সঙ্গে ওই কোস্টগার্ড দুটি তাড়াতাড়ি আমাদের ঘোড়ার গাড়ির দিকে এগিয়ে গেলেন। আমি ওনার দিকে চেয়ে রইলাম। উনি বললেন, এরা আমার নতুন ফ্রেঞ্চ গার্ড। আমি এই জাহাজ নিয়ে সেই সুদূর বাইকিংদের দেশ থেকে ফিরে আসছি। তো এদেরকে নতুন রিক্রুট করেছি। দেখলাম আমাদের এই সফরে আরও কিছু গার্ডের প্রয়োজন হবে। আমার অন্য দুটো কার্গো শিপ লস অ্যাঞ্জেলেস বন্দরে রয়েছে। তো আমরা যেই জাহাজটি করে এখান থেকে সফর করব, সেটা নরওয়েতে ম্যানুফ্যাকচার্ড হয়েছে। তো আমিও সেখানে গেছিলাম জাহাজটির ডেলিভারি নিতে, নিজেই গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি এখন ইটালিতে ছিলাম কিছুদিন আগে, তারপর ওখান থেকে নরওয়েতে চলে যাই। নরওয়ে থেকে ফেরার পথে সাউথ আফ্রিকায় ছিলাম বটে বেশ কয়েকদিন, তারপর ওখান থেকে সোজা এই স্বদেশে আসি। তো চলো তোমার ভাইজির সঙ্গে আগে আলাপ করে নিই। আমি মুগ্ধ হয়ে ওনার ভ্রমণ কাহিনী শুনছিলাম বটে, কিন্তু উনি যখন বললেন যে ভাইজির সঙ্গে আলাপ করবে, তখন আমার ঘোর কাটলো। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ চলুন। তো ওনাকে নিয়ে গুঞ্জনের কাছে এলাম। ততক্ষণে ওনার গার্ডরা মালপত্র ঘোড়ার গাড়ি থেকে নামিয়ে ফেলেছে এবং ততক্ষণে টাঙ্গাওয়ালাও ঘোড়াটি জল থেকে খুলে দিয়েছে। ওরা সাদা ঘোড়াটা নিয়েও এগুতে থাকলো। ঘোড়াটা নেওয়ার আগে স্বর্ণলতা ম্যাডাম একটু এগিয়ে গেলেন ঘোড়ার দিকে, যেন অনেক দিন পর তার প্রিয় কোনো জিনিস ফিরে পেয়েছে। উনি ঘোড়াটার গায়ে হাত বোলাইয়ে দিলেন একটু। তারপর আবার ফিরে এসে আমার ভাইজির দিকে তাকিয়ে অত্যন্ত স্নিগ্ধ কণ্ঠে বললেন, তোমার নাম কি ইয়াং ম্যাডাম? তোমাকে তো ভারী সুন্দর দেখতে। গুঞ্জন যেন একটু লজ্জা পেয়ে বলল, আমি গুঞ্জন, গুঞ্জন রায়। আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে খুব ভালো লাগলো। আপনার কথা আঙ্কেলের থেকে অনেক শুনেছি, আজ আপনাকে সামনাসামনি দেখলাম, দেখে মনে হলো আঙ্কেল যা বলে তার থেকেও আপনি অনেক বেশি।
তা তুমিও বেশ সুন্দর, ইয়াং লেডি। চলো, তুমি এই সমুদ্র সফরের জন্য তৈরি তো? মানসিকভাবে, শারীরিকভাবে? গুঞ্জন মাথা নাড়িয়ে জানালো, হুম, আমি তৈরি। আমি প্রস্তুত এই সমুদ্র সফরের জন্য। গুড। সত্যি তোমার আঙ্কেল তোমাকে একদম নিজের মতন করেই তৈরি করেছে। তারপর উনি আমার দিকে ঘুরে তাকিয়ে আবার সেই স্নিগ্ধ হাসি ঠোঁটের করে নিয়ে বললেন, চলো, এগিয়ে যাওয়া যাক আমাদের জাহাজের দিকে। অনেক কথা বলা যাবে, আগে জাহাজে তো ওঠা যাক। শেষবারের মতন বিদায় জানিয়ে দাও এই বন্দরকে, শহরকে। কারণ এখন তো বেশ কয়েক মাস এই জায়গার, এই আকাশ বাতাসের আর দেখা পাবে না। কারণ সমুদ্রের আকাশ তো আরো অনেক বড়, আর বেশ কয়েক মাস জলের মধ্যেও কাটাতে হবে। আর তোমাদের যাতে প্রথমবার সফর, যদিও তুমি এর আগে সফর করেছো, কিন্তু তোমার সঙ্গে যে ভাইজি রয়েছে তার পক্ষে সম্ভবত এটা প্রথম সফর হবে। তাই কোনো রকম অসুবিধে না হয় তোমার কথাও মাথায় রেখে জাহাজে যথেষ্ট পরিমাণে খাদ্যদ্রব্য এবং বস্ত্রের ব্যবস্থা করা আছে, এবং নিরাপত্তারও ব্যবস্থা করে রেখেছি। কোনো অসুবিধা হবে না, একবারে কমফোর্টেবলি এই যাত্রা হবে আশা করি। এবার সমুদ্রের ব্যাপার বলা যায় না, ঝড় ঝঞ্ঝা তো লেগেই রয়েছে সব সময়। এই যাত্রা শুভ হোক, এটাই আশা করি। আমি ওনার কথার মাঝে ওনার কথার সহমত পোষণ করে বললাম, তা তো বটেই, সমুদ্রের কথা তো বলা যায় না, কিন্তু তবুও আপনার মতন একজন অভিজ্ঞ এবং দূরদর্শী নেভিগেটর যখন আমাদের সাথে রয়েছে, তখন আমাদের কোনো চিন্তার কারণ নেই। আপনি সব সামলে নেবেন। আমরা তো অত্যন্ত ক্ষুদ্রতম এই সমুদ্র যাত্রায়, কিন্তু আপনি সারা পৃথিবী ঘুরে বেরিয়েছেন, আপনি জানেন কি হতে পারে। উনি যেন অতি সাধারণের মতন আমার পিঠে হাত রেখে বললেন, সমুদ্রের কাছেই আমরা সবাই ক্ষুদ্রতম। আমারও অভিজ্ঞতা তখন কোনো কাজে আসবে না, কারণ শুধু ঝড়ঝঞ্ঝা নয়, সামুদ্রিক বিপদও যে কোন দিক থেকে আসবে তা সবসময় অনুমান করা যায় না। তবুও নিরাপদ হওয়ার সমস্ত রকম ব্যবস্থাই করেছি, যাতে আমরা সবাই সুরক্ষিতভাবে ইউরোপে পৌঁছতে পারি। বিশেষ করে আমি তোমাকে যে কথা দিয়েছি সেই কথা রাখার চেষ্টা করব। চলো, এগিয়ে যাওয়া যাক আমাদের জাহাজের দিকে। সাউথ ইস্টে আমাদের জাহাজ রয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে না। আমাদের ওই অফিসের কাছে একটু এগিয়ে যেতে হবে, ওখানে আমার মোটর গাড়ি আছে। তারপর আমরা মোটর গাড়িতে চেপে আমাদের জাহাজের কাছে যাব। আমরা অফিসের সামনে তিনজনে পৌঁছলাম। অফিসের লাগোয়াই একটা পার্কিং এরিয়া আছে। অফিসে ঢোকার সময় এটা চোখে পড়েনি, এখন সেটা দেখলাম। এটা সম্ভবত নতুন বানানো হয়েছে। এর আগেও যখন যাত্রা করেছি তখন মনে হয় না এটা ছিল, বা হতে পারে আমার চোখ এড়িয়ে গেছে। কিন্তু এখন মোটর গাড়ির চলাচল কলকাতাতেও বেড়েছে, তাই হয়তো এটা বানানো হয়েছে পার্কিং এরিয়া। তো ওনার গাড়িটা দেখলাম, রোলস রয়েস কোম্পানির। এই কোম্পানির যথেষ্ট নাম শুনেছি,
আজ দেখার সৌভাগ্য হলো এবং চাপারও সৌভাগ্য হলো প্রথমবার। আমরা গাড়িতে চেপে উঠলাম, ড্রাইভার স্টার্ট নিল, পার্কিং এরিয়া থেকে গাড়ি বেরিয়ে সাউথ ইস্টের দিকে এগিয়ে চলল। গাড়িতে বেশ কমফোর্টেবল লাগছিল। এর আগেও মোটর গাড়িতে চেপেছি, কিন্তু এই গাড়িতে উনি ঘাড় ঘুরিয়ে জানালেন যে এটা রোলস রয়েস কোম্পানির নতুন মডেল, আর উনি এটা জাহাজে করে নিয়ে এসেছেন। তো আমারও সৌভাগ্য হলো এতে করে চাপার। আমরা জাহাজের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। জাহাজটা দেখে ভীষণ অবাক হলাম। এটা কোনো ইস্পাতের জাহাজ নয়, এটা একটা উডেনের জাহাজ, মানে কাঠের জাহাজ, কিন্তু ট্রিপল ডেকার। উচ্চতায় এই জাহাজ অনেক বেশি, কিন্তু প্রশস্ত অত বেশি নয়। এবং জাহাজটা যে একটা ব্র্যান্ড নিউ, সেটা জাহাজের চকচকে কাঠের পেন্টিং দেখে বোঝাই যাচ্ছে। আমরা যখন সিঁড়ি দিয়ে জাহাজে উঠছিলাম, তখন আমি পিছন ঘুরে তাকিয়ে দেখলাম ওনার গাড়িটা ক্রেনে করে আমাদের জাহাজে তোলা হচ্ছে। উনি আমাকে ওনার সাথে আসতেই বললেন, গুঞ্জন অনেক আগেই এগিয়ে গেছে, প্রায় জাহাজের ভিতরে ও ঢুকে গেছে। আমি পিছিয়ে পড়েছিলাম। আমি জাহাজের অভ্যন্তরে যাওয়ার আগে একবার পিছন ঘুরে শেষবারের মতন কলকাতা বন্দরটাকে দেখলাম। মনে হলো এখন অনেক দিন এখানের আর বাতাসের স্পর্শ পাবো না, এই বন্দরকে আর দেখতে পাবো না, এই শহরকে আর দেখতে পাবো না। সমস্ত কিছু পিছনে ফেলে একটা নতুন ডেস্টিনেশনের দিকে আমরা এগিয়ে যাব, বিশেষ করে আমি আর সঙ্গে আমার ভাইজিটি। গার্ড দরজা বন্ধ করে দিল। জাহাজের অভ্যন্তরে স্বর্ণলতা, ম্যাডাম স্বর্ণলতা আমাকে যত্ন সহকারে নিয়ে গেল আমাদের ক্যাবিনের দিকে। ভিতরে অত্যন্ত রাজকীয় ব্যবস্থা করে রেখেছেন এই জাহাজের, তা বাইরে থেকে দেখলে বোঝা যায় না। ক্যাবিনগুলো খুব বড় নয়, যেহেতু জাহাজের প্রশস্ত খুব বেশি নয়, তাই ক্যাবিনগুলো সেই অনুযায়ী বানানো হয়েছে। কিন্তু ক্যাবিনের ভেতরে অত্যন্ত শৌখিন সব ধরনেরই আসবাবপত্র আছে, যা সম্ভবত বিলাসবহুল হোটেলে থাকে। কিন্তু এই ছোট ঘরের ক্যাবিনের মধ্যে যেভাবে এগুলো সেট করা আছে, তা সত্যিই অতুলনীয়, আর্কিটেকচারের প্রমাণ দেয়। এবং এখানে দেখলাম জাহাজে যেমন ক্যান্ডেল লাইটের ব্যবস্থা করে রেখেছে, তেমনি ইলেকট্রিক আলোরও ব্যবস্থা করেছে। সম্ভবত এটা জাহাজের ভিতরে ইঞ্জিন দ্বারা পরিচালিত বিদ্যুৎ সরবরাহের মাধ্যমেই এই ল্যাম্পগুলো জ্বলছে। যদিও এই জাহাজ কাঠের তৈরি হলেও এটা একটা প্রপেলার শিপ, যা স্টিম ইঞ্জিনের দ্বারা চালিত হয়। তাই এই জাহাজ দেখতে কাঠের, কিন্তু অত্যন্ত আধুনিক জাহাজ, যা এর অভ্যন্তরে এসেই বুঝতে পারলাম। উনি আমাকে
আমার সব থেকে ভালো ক্যাবিনটাই মনে হয় দিলেন। এটা হলো তোমার ক্যাবিন। আমার ক্যাবিনটা এর পাশেই রয়েছে, আর এর ওপরের ডেকে ক্যাপ্টেনের ক্যাবিন আছে, তার ওপরের ডেকে কন্ট্রোল রুম আছে। আমি তোমাদের পাশেই থাকবো, আর এরপরে এই দুটো রুমই আছে। তুমি একটাই থাকো আর তোমার ভাইজি। চলো এখন বসা যাক। যদি কিছু খেতে চাও আমি ওয়েটারকে বলতে পারি। আমি গুঞ্জনকে জিজ্ঞেস করলাম, তুই কি কিছু নিবি? তুই অনেকক্ষণ লাঞ্চ করেছিস, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। এই জাহাজে কিন্তু অনেক কুকিজ রয়েছে। তুমি বললে আমি কুকিজ এবং চকলেট আনিয়ে দিতে পারি, বা সাথে একটু সসেজও নিতে পারো, আর গরম কফিরও ব্যবস্থা করছি। রুমে একটা বেল নব রয়েছে, উনি নবটা প্রেস করতেই সঙ্গে সঙ্গে এক মেল সার্ভেন্ট এলেন, ওয়েটারই বলা যায়। এই ম্যাডামের জন্য কিছু কুকিজ আর হট ডগ নিয়ে আসো, সাথে কফি নিয়ে আসো, আর আমাদের জন্য একটু ওয়াইন দিয়ে যাও, একটু তাড়াতাড়ি। Yes, ma'am. মিনিট দশেকের মধ্যেই অর্ডার করা জিনিসগুলো রুমের মধ্যে সার্ভ করে দিয়ে গেল সেই মেল সার্ভেন্টই। তারপর শিপ হর্নের আওয়াজ পেলাম। হঠাৎ করে হর্নটা বেজে উঠলো, যেন বুকটা কেঁপে উঠল। উনি আমার দিকে তাকিয়ে বললেন, আমাদের জাহাজ এখনই বন্দর ছাড়ছে। আমি বললাম, আমার খুব ইচ্ছা হচ্ছে যে ডেকে গিয়ে দেখি শেষবারের মতন শহরটিকে। উনি আমাকে বললেন, চলো তাহলে একসাথে দেখা যাক। তুমি কি যাবে আমাদের সাথে? আচ্ছা, তোমার খাওয়া হলে তুমি এইখান থেকে বেরিয়ে সোজা সাউথের দিকে যাবে, গিয়ে ওখান থেকে স্টেয়ার পাবে। ওই স্টেয়ার ধরে উঠলেই ওপরের ডেক পাবে, ওখানেই আমরা থাকবো। তুমি খাওয়া শেষ করে আসো, আমরা ওখানে যাচ্ছি। ঠিক আছে, আপনারা যান, আমি এখনই আসছি। আমি বুঝে গেছি কিভাবে যেতে হবে। ভেরি স্মার্ট গার্ল। আসো নীলকমল, আমরা যাই, গিয়ে ওই ডেকের সামনে গিয়ে দাঁড়াই ওপরে। ডেকের ওপরে গিয়ে দাঁড়াতে খোলা হাওয়ায় নিঃশ্বাস নিয়ে একবার শেষবারের মতন এই শহরের গন্ধ নিলাম। কারণ আর বেশ কয়েক মাস এই শহর